ওকে, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের জিরো টু হিরো এই প্লেলিস্ট যেটা আমার কন্টিনিউ চলছে, সেখানে আমি আজকের যে ক্লাসটা করব সেটা হচ্ছে প্রেপোজিশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যারা বেসিক থেকে শিখতে চাও, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখতে চাও, তাদের বলবো যে আমার চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই চ্যানেলে গিয়ে জিরো টু হিরো ব্যাচ এই প্লেলিস্টটাকে তোমরা সেভ করে রাখো এবং এই প্লেলিস্টটা তোমরা ফলো করে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে। এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ডিটেলসে এখানে ডেসক্রাইব করা আছে। তোমরা প্রিভিয়াস ইয়ার বা অন্য যে কোনো এমসিকিউ করার সময় যদি কোথাও কোনো রকম আটকায়, সেটা কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কীভাবে কি করলে সেটা ঠিক হবে, সেটা সব কিছু জানার জন্য এই জিরো টু হিরো ব্যাচ এটাকে তোমরা ফলো করো। পাশাপাশি বলবো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে প্রিলিমস পরীক্ষা হয় তাতে 25টা ইংলিশের কোশ্চেন থাকে। এই 25টা কোশ্চেন এর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট আমি নিয়ে চলে এসেছি, সেটা তোমরা দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল তাতে ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা প্লেলিস্ট আছে, সেটাও তোমরা ফলো করো। আর বলবো যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা চাইলে এখানে জয়েন করে যেতে পারো এবং তোমাদের যত রকম যা কোয়ারিজ রয়েছে তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আজকের আমরা করব যেটা, সেটা হচ্ছে প্রেপোজিশন। আর এই প্লেলিস্টে আমার যে জিরো টু হিরো এই যে প্লেলিস্টটা রয়েছে তার মধ্যে আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ধরে ধরে, টপিক ধরে ধরে করে ক্লাস করাচ্ছি। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং তার সাথে সাথে আমি টেন্সটাও কমপ্লিট করে দিয়েছি। তোমরা আমার এই জিরো টু হিরো প্লেলিস্টে গিয়ে তোমরা এটাকে ফলো করতে পারো। তো চলো আজকের প্রিপোজিশনের ক্লাস শুরু করি। দেখো, প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে, দেখো প্রিপোজিশন টার্মটার মধ্যেই রয়েছে প্রি যোগ পজিশন। তবে পজিশন যে শুধু প্রথমেই থাকবে তা নয়, প্রিপোজিশন দেখা যায় একটা সেন্টেন্সের মধ্যে প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো কি বলছে। আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজ টু লিঙ্ক নাউন, প্রোনাউন অর ফ্রেজ টু আদার ওয়ার্ড উইদিন আ সেন্টেন্স। তাহলে একটা প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউন, একটা প্রোনাউন বা কোনো একটা ফ্রেজকে, ফ্রেজ মানে আমি কি, নাউন পড়ানোর ক্লাসে আমি বলেছিলাম দুটো, একটা গ্রুপ অফ ওয়ার্ডসকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রেজ, আর একটা কি বলেছিলাম সেটা হচ্ছে ক্লজ। ফ্রেজ আর ক্লজ। ক্লজ হচ্ছে সেই গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একটা প্রপার সিকোয়েন্স তৈরি করে। কিন্তু ফ্রেজে গ্রুপ অফ ওয়ার্ড থাকলেও সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের প্রপার মিনিং আসে না। ঠিক আছে, তাহলে এবারে দেখো এইগুলো, এই যে নাউন, প্রোনাউন বা ফ্রেজ, এগুলো সেন্টেন্সে লিঙ্ক তৈরি করার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেগুলোকেই হচ্ছে আমরা প্রিপোজিশন বলবো। ঠিক আছে, এই প্রিপোজিশন কানেক্ট করে পিপল, অবজেক্ট, টাইম, লোকেশন অফ এ সেন্টেন্স। কোনো একটা মানুষ, ব্যক্তি, সময়, তার লোকেশনকে বোঝানোর জন্য প্রিপোজিশন। আর ইউজুয়ালি শর্ট ওয়ার্ডস, এগুলো জেনারেলি শর্টই হয়, খুব একটা বড় ওয়ার্ড হয় না। দে আর নর্মালি প্লেস ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ নাউন। তাহলে এদেরকে জেনারেলি দেখতে পাওয়া যায় একটা নাউনের ঠিক আগে প্রিপোজিশন বসতে আমরা দেখতে পাই। ঠিক আছে, in some case you will find preposition in front of gerund verbs। আমরা gerund জানি যে নাউন থাকবে, নাউনের সাথে আইএনজি যুক্ত, gerund কি, gerund হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম থাকবে, কিন্তু এর আগে কোনো বিভার বা হ্যাভ ভার্ব আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এবং এই যে V1 প্লাস আইএনজি হবে সেটা একটা নাউনের মতন কাজ করবে, সেগুলোকে আমরা কি বলি, জিরান্ড। নাউনের ক্লাসে জিরান্ড কি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা
জিরান কি অসুবিধা আছে তারা নাউনের ক্লাসে গিয়েও জিনিসটা জানতে পারো, এবং ভার্বের ক্লাসেও এই ব্যাপারে আমি কিছুটা ডিসকাস করেছি, সেটা তোমরা জানতে পারো। ঠিক আছে, এইবারে দেখো এখানে কি বলেছে, এই যে শর্ট নোট করে রেখেছি, দেখো কি বলছে। এই যে প্রেপোজিশন, এ কি করে, নাউন অথবা প্রোনাউনের সাথে একটা রিলেশন তৈরি করে, এবং যেহেতু এ রিলেশন তৈরি করে তাই এদেরকে রিলেটিং ওয়ার্ডও বলতে পারা যায়, তাই প্রেপোজিশনকে রিলেটিং ওয়ার্ডও বলা যায়। ঠিক আছে, দেখো তিনটে এক্সাম্পল দিয়েছি। প্রথমটা দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখো অন, এই যে অন, দ্য টেবিল আর এই বুক দুটো নাউনকে কানেক্ট করছে, এদের মধ্যে রিলেশন ক্রিয়েট করছে। অনটা হচ্ছে এখানে প্রেপোজিশন। ঠিক আছে, দুয়েরটা দেখো, হি ইজ ফন্ড অফ মিউজিক। দেখো মিউজিকটাকে বাকি পার্টের সাথে কানেক্ট করছে কে, অফ, তাহলে অফটা এখানে প্রেপোজিশন। তিনেরটার ক্ষেত্রেও আই ফন্ড অফ হার, এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, এইবারে দেখো এই যে প্রেপোজিশন, আমি তখনই বলেছিলাম যে প্রেপোজিশনের কথাটার মধ্যে প্রি প্লাস পজিশন এইটা রয়েছে, ঠিক কথা, মানে প্রি কথাটা আগে রয়েছে প্রেপোজিশন টার্মটা বলার সময়, ঠিক কথা, কিন্তু একটা প্রেপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। ঠিক আছে, এবং জেনারেলি দেখা যায় একটা প্রিপোজিশনের পরে ঠিক প্রিপোজিশনকে কোয়ালিফাই করার জন্য, প্রিপোজিশনকে সেন্টেন্সের বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে তার সাথে রিলেশন ক্রিয়েট করার জন্য প্রিপোজিশনের পরে ঠিক একটা অবজেক্ট বসতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এই দেখো যেটা বললাম সেটা এখানে লেখা আছে, দেখো প্রিপোজিশনের সাথে অবজেক্ট বসে, তবে গিয়ে এই প্রিপোজিশন একটা সেন্স তৈরি করে, যে উপরে বসছে, নিচে বসছে, ডান দিকে বাঁ দিকে, সামনে যাচ্ছে, কারোর প্রতি যাচ্ছে, পিছনে আসছে, এই সব কিছু একটা সেন্স তৈরি করে যদি প্রিপোজিশনের সাথে একটা অবজেক্ট বসে। ঠিক আছে, এবারে দেখো প্রিপোজিশন প্রথমে বসছে এরকম একটা সেন্টেন্স, দেখো অ্যাট দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট হি ওয়াজ প্রেজেন্ট। দেখো অ্যাট দ্য টাইম অফ দ্য ইনসিডেন্টটা ঘটার সময় সে উপস্থিত ছিল, বাংলা মানে হচ্ছে এইটা। এবার এই যে দুটো ক্লজ 1 আর ক্লজ 2, অ্যাট দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট, দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট আর হোয়েন হি ওয়াজ প্রেজেন্ট, এই দুটো ক্লজকে এই অ্যাট এই মাধ্যমে কোয়ালিফাই করে এর একটা সেন্স ক্রিয়েট করছে। অ্যাট, যে মুহূর্তে ইনসিডেন্টটা ঘটলো সেই মুহূর্তে সে উপস্থিত ছিল। দুয়েরটা দেখো মাঝখানেও বসে কিছু কিছু, যেমন দেখো অ্যাট 2 নম্বর সেন্টেন্সে বলছে দ্য বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর স্টেপ, মানে দরজার ঠিক কাছেই, দরজার মুখের কাছে দাঁড়িয়ে আছে, এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাট এটা একটা সেন্স ক্রিয়েট করছে। এন্ডে বসে, যেমন হোয়াট ইউ আর লুকিং অ্যাট, তুমি কোন দিকে তাকিয়ে আছো। দেখো লক্ষ্য করো, আমি এখানে ওপরেই বললাম যে প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট বসে তবে গিয়ে সে একটা সেন্স ক্রিয়েট করে, কিন্তু দেখো শেষে বসেছে, এন্ডে বসেছে অ্যাট কথাটা, তাহলে এর পরে কোনো অবজেক্ট দরকার, অবজেক্ট নেই, কিন্তু সেন্টেন্সে অবজেক্ট রয়েছে। এর ঠিক পরে নেই ঠিক কথা, কিন্তু এই ওয়ার্ডটাকে হচ্ছে এর অবজেক্ট, এই অ্যাটের অবজেক্ট। ঠিক আছে, করে গিয়ে তবে সে একটা সেন্স ক্রিয়েট করছে। যেহেতু পাশাপাশি বসে নেই, একটু দূরে বসে আছে, তাই জন্য এই সেন্টেন্সের শেষে যদি কোনো একটা প্রেপোজিশন থাকে তাহলে সেটাকে বলা বলবো ডিট্যাচড প্রেপোজিশন। কি বলবো? ডিট্যাচড প্রেপোজিশন। কেন? তার কারণ শেষে বসে আছে, এর অবজেক্টের পাশে ঠিক বসে নেই, এবং এখানে হোয়াটটা হচ্ছে ওই অ্যাটের প্রেপোজিশন। বোঝা গেল? এইবারে দেখো প্রেপোজিশনের টাইপস কি কি বলছে। দেয়ার আর 3 মেন টাইপ অফ প্রেপোজিশন। 3 ধরনের প্রেপোজিশন আমরা দেখতে পাই। কি কি? এক হচ্ছে প্রেপোজিশন অফ টাইম, একটা প্রেপোজিশন অফ প্লেস, আর একটা হচ্ছে প্রেপোজিশন অফ মুভমেন্ট অ্যান্ড ডাইরেকশন। তাহলে প্রেপোজিশন আমরা 3 ধরনের জেনারেলি দেখতে পাই। একটা টাইমকে বোঝায়, একটা প্লেসকে বোঝানোর জন্য আমরা ইউজ করি, আর একটা কোনো মুভমেন্ট বা ডাইরেকশানকে বোঝানোর জন্য আমরা প্রেপোজিশন ইউজ করি। ওই যে বললাম যে প্রেপোজিশন তার ঠিক পরে একটা অবজেক্ট বসে তবে গিয়ে সে একটা সেন্স ক্রিয়েট করে।
এই যে সেন্সটা ক্রিয়েট করছে সেইটা কোনো টাইম, প্লেস, মুভমেন্ট অথবা ডাইরেকশনকে বোঝানোর জন্য এই যে প্রিপোজিশনগুলো হয়, এই যে পরিস্থিতিগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি। এবারে প্রিপোজিশনের যে তিনটে পার্ট, তার মধ্যে প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। এই যে প্রিপোজিশন অফ টাইম, সেটা দেখো, সেটা নিয়ে ডিটেলসে পড়বো। প্রিপোজিশন অফ টাইম বোঝার জন্য দুটো ওয়ার্ডকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে ফর। ঠিক আছে, এটা জেনারেলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর লেখার সময় বা এক্সপ্রেস করার সময় সিন্স বা ফর এই ওয়ার্ডগুলো ইউজ করি। হয় সিন্স ইউজ করব, না তো ফর ইউজ করব। সিন্স অথবা ফর একসাথে ইউজ করতে পারবো না কিন্তু সেম মিনিংয়ে। ঠিক আছে, আর এই যে সিন্স সে একটা পয়েন্ট অফ টাইমকে বোঝায়, আর এই যে ফর সে একটা ডিউরেশন অফ টাইমকে বোঝায়। কেমন দেখো, ব্যাপারটা হচ্ছে সিন্স, ধরো আমি সকাল থেকে টিভি দেখছি। ঠিক আছে, ধরো আমি সকাল 9টা থেকে টিভি দেখছি, 9 AM থেকে। তার মানে সকাল 9টায় আমার টিভি দেখা শুরু হয়েছিল, সকাল 9টায়, এবং সেই টিভি দেখাটা এখনও চলছে। তাহলে একটা পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হয়েছিল, সেই একটা পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হয়েছিল, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা সিন্স কথাটা ব্যবহার করি। এইবারে দেখো, আমি সকাল 9টা থেকে আর সকাল 11টা পর্যন্ত টিভি দেখেছি। তাহলে কি হচ্ছে, একটা টাইম গ্যাপ বোঝা যাচ্ছে, কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়ে কোনো একটা টাইমের মধ্যে হয়ে গেছে। তাহলে কি একটা ডিউরেশন, এই 2 ঘন্টার একটা ডিউরেশন আমি টিভি দেখেছি। তাহলে ডিউরেশন বোঝানোর জন্য আমরা ফর ইউজ করব, আর পার্টিকুলার কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়ে চলছিল, এই জিনিসটা চলছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সিন্স এই কথাটা ইউজ করব, এই ওয়ার্ডটা ইউজ করব। এবারে দেখো, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো প্রথমটা, লাস্ট ইয়ার আই ট্রাভেল ড্যাশ 2 উইক। দেখো এখানে লক্ষ্য করো, লাস্ট ইয়ার গত বছর, আই ট্রাভেল ড্যাশ 2 উইক, আমি 2 সপ্তাহের জন্য ঘুরতে গেছিলাম। দেখো এখানে কিন্তু কোনো পয়েন্ট অফ টাইমে শুরু করে কোন পয়েন্ট অফ টাইমে শেষ হচ্ছে এরকম করলে উল্লেখ নেই। তার পরিবর্তে এখানে একটা ডিউরেশন অফ টাইমকে বোঝানো হচ্ছে যে আমি 2 সপ্তাহের জন্য ঘুরেছিলাম। তাহলে কি, তাহলে ডিউরেশন অফ টাইম হলে কি হবে, ফর হবে। তাহলে এখানে ফর উত্তর হবে, সিন্স কিন্তু হবে না। বোঝা গেল। দুয়েরটা দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ 2 আওয়ার্স। এখানেও দেখো ডিউরেশন অফ টাইমকে বোঝাচ্ছে, তাহলে ফর হবে, সিন্স হবে না। তিনেরটা দেখো, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ মন্ডে। দেখো লক্ষ্য করো, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ মন্ডে, তাহলে সোমবার থেকে তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে কি, সোমবার একটা পয়েন্ট অফ টাইম, সেখান থেকে তোমায় দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ডিউরেশনের কথা কি এখানে উল্লেখ করেছে? বলেনি। তাহলে কি হবে, পয়েন্ট অফ টাইম মানে সিন্স হবে, ফর এখানে হবে না। তাহলে আই হ্যাভ নট সিন ইউ সিন্স মন্ডে। বুঝা গেল। এবারে দেখো 4 দাগেরটা, 4 দাগে সিন্স এবং ফরকে অ্যাজ আ কনজাংশন ইউজ করছে। কীরকম লক্ষ্য করো। দেখো, সিন্স আই ওয়াজ বিজি আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে দুটো ক্লজ রয়েছে। একটা ক্লজ 1 হচ্ছে আই ওয়াজ বিজি। ক্লজ মানে আমি একটু আগেই বলে দিলাম, নাউনের ক্লাসে আমি ক্লজ কী জিনিস, ফ্রেজ কী জিনিস ভালোভাবে বুঝিয়েছি। ঠিক আছে, একটু আগেই ক্লজ বুঝলাম। ক্লজ হচ্ছে সেই সমস্ত গ্রুপ অফ ওয়ার্ড যাতে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বসে একটা প্রপার মিনিং তৈরি করে। ঠিক আছে, ক্লজ আবার 2 ধরনের হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলোর ডিটেলস তোমরা আমার 0 to Hero ব্যাচে গিয়ে, নাউন ক্লাসে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর দাগের এক্সাম্পলটা দেখো, সিন্স আই ওয়াজ বিজি। দেখো, সিন্স আই ওয়াজ বিজি আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমি ব্যস্ত ছিলাম, তাই আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। দেখো, সিন্স দিয়ে কথাটাকে কানেক্ট করেছে। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে আমি বিজি ছিলাম, সেই জন্য মিটিংটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। এই জিনিসটা বোঝানোর জন্য 4 নম্বর সেন্টেন্সে সিন্স কথাটা ইউজ হয়েছে। 5এরটা দেখো, হি কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক ফর হি ওয়াজ ইল। প্রথম ক্লজটা দেখো,
হি কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে সে একটা ওয়ার্ক কমপ্লিট করতে পারেনি, কেন? কারণ সে অসুস্থ ছিল। দেখো 2 নম্বর ক্লজ এবং প্রথম ক্লজ দুটো একটা আর একটার কারণ, সেই জন্য এখানে আমি ফর কথাটা ইউজ করেছি। আচ্ছা, অ্যাট, ইন এবং অন, অ্যাট, ইন এবং অন এই প্রেপোজিশনগুলোর ব্যবহার কোথায় কোথায় এদের আমরা ইউজ করে থাকি, এদের কোথায় ব্যবহার করি? অ্যাট, এটা কোনো ডেফিনাইট টাইম বা এক্স্যাক্ট কোনো টাইমকে বোঝানোর জন্য আমরা অ্যাট কথাটা ইউজ করি। যেমন অ্যাট ইভিনিং, অ্যাট মিডনাইট, কোনো একটা, বা অ্যাট নুন, দুপুর 12টা, ঠিক আছে? পার্টিকুলার ওই দুপুর 12টাকেই আমরা নুন হিসাবে ধরি। তার আগে গেলে আমরা কি বলি? এএম, আর তার পরে গেলে আমরা কি বলি? পিএম। তাহলে খুব একটা ছোট্ট ক্ষণ, খুব একটা ছোট্ট সময় ওকে বোঝানোর জন্য, এক্স্যাক্ট সময়কে বোঝানোর জন্য আমরা অ্যাট এই প্রিপোজিশনটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, অ্যাড গেল। এবারে দেখো পরের যে অ্যাডের পরে যেটা আসছে সেটা হচ্ছে অন। অন কোনো একটা ডে বা ডেটকে বোঝানোর জন্য আমরা অন এই প্রিপোজিশনটা ইউজ করি। যেমন অন 2nd অক্টোবর, তারপরে অন 12th অফ জানুয়ারি। পার্টিকুলার কোনো ডেটকে বোঝানোর জন্য আমরা অন ইউজ করি, বা অন মনডে উই উইল মিট, ঠিক আছে? দ্য ম্যাচ উইল হেল্ড অন ওয়েন্সডে, ঠিক আছে? ইন, ইন এটা কখন ইউজ করি? কোনো একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, কোনো মান্থ, ইয়ার বা কোনো সিজন, কোনো একটা ঋতুতে আমার ফেভারিট খাবার ফল এটা পাওয়া যায়, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা পার্টিকুলারলি ইন এই টার্মটা ইউজ করি। এবারে দেখো ইন এবং অ্যাট এই দুটোর একটা ট্রিক বলে দিয়েছে, কি? কোনো একটা বড় গ্যাপ অফ টাইম, ঠিক আছে, সেইটার মধ্যে পার্টিকুলার কোনো একটা সময় উল্লেখ করার জন্য কোনো একটা বড় টাইম পিরিয়ডের মধ্যে তখন আমরা ইন ইউজ করি, এবং এই বড় পার্টিকুলার টাইমের ছোট একটা ক্ষণ, ছোট একটা টাইমকে বোঝানোর জন্য আমরা এখানে অ্যাট ইউজ করি। কীরকম দেখো, ইন দ্য বিগিনিং অফ দ্য 7th সেঞ্চুরি, 7th সেঞ্চুরি মানে হচ্ছে 600 থেকে 699, প্রায় 99 বা 100 বছরের টাইম পিরিয়ড। এটা একটা বিশাল বড় টাইম পিরিয়ড, সেইটা বোঝানোর জন্য আমরা ইন ইউজ করেছি। আবার দেখো দ্য বিগিনিং অফ দ্য মুভি, কোনো একটা সিনেমা 2 ঘন্টার সিনেমা কি 1.5 ঘন্টার সিনেমা, তার বিগিনিং টাইম প্রথমের 5-10 মিনিট, সেইটা বোঝানোর জন্য খুব বড় সিনেমার ছোট্ট একটা টার্ম, সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাট এই প্রেপোজিশনটা ইউজ করেছি, ঠিক আছে? এইবারে দেখো 9টা আমি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেছি, কি হবে তোমরা এবার দেখে নাও, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আচ্ছা দেখো, একটা ডন, সানরাইজ, ডে ব্রেক, এটা খুব শর্ট গ্যাপ অফ টাইম, শর্ট গ্যাপ, তাই শর্ট গ্যাপ বোঝানোর জন্য তার আগে আমরা কি করব? অ্যাট। মর্নিং, মর্নিং হচ্ছে একটা সারাদিনের মধ্যে, মর্নিং আমরা কখন বলি? সকাল 5টা বা 6টা থেকে শুরু করে 10টা বা 11টা অবধি, এই টাইম পিরিয়ডটাকে আমরা মর্নিং বলি। তাহলে অনেকটা টাইম, সেই জন্য আমরা এর আগে আমরা ইন ইউজ করব, ইন মর্নিং। নুনের আগে অ্যাট ইউজ করব, আফটারনুনের আগে অ্যাট ইউজ করব না, আফটারনুনকে আগে আমরা, আচ্ছা আফটারনুনটা আমরা পরে আসছি, এটাকে একটু বোঝাতে হবে, তার আগে বাকিগুলো করে নিই। দেখো ইভিনিং, তাহলে কি হবে? ইভিনিং টাইম পিরিয়ডটা হচ্ছে সন্ধ্যাবেলা। আচ্ছা দেখো 6-এর জায়গাটা দেখো, ডাস্ট অর সানসেট, সানসেট সূর্য হরাইজনের পরে খুব অল্প সময়ের জন্য থাকে, তারপরে ডুবে যায়, ঠিক আছে? এই সময়টাকে আমরা অল্প সময়, তাই অ্যাট ইউজ করব। নাইটের আগে অ্যাট ইউজ করব। আচ্ছা নাইটের আগে
অ্যাট ইউজ করি এই জন্যই, নাইট মানে কিন্তু আমরা দেখো এই রাত্রির 8টা থেকে শুরু করে রাত্রির 11টা 12টা সবটাই আমরা রাত্রির মধ্যে ফেলি, ঠিক আছে। কিন্তু নাইটের ক্ষেত্রে এক্সেপশন হলো এটাই, যদি পার্টিকুলার ধরো রাত্রিবেলায় প্রত্যেক দিন 8টা থেকে আমি একটা টিভিতে শো দেখি, একটা সিরিয়াল দেখি, কি একটা অনুষ্ঠান হয় সেটা আমি দেখি, এটা ইন জেনারেল কেস হচ্ছে, জেনারেল কেস বা যে কোনো ঘটনা যেটা ঘটতেই থাকে, হ্যাঁ আমি জেনারেলি এই কাজটা করি, এই রকম জিনিস বোঝানোর জন্য আমরা নাইটের আগে অ্যাট ইউজ করব। কিন্তু পার্টিকুলারলি কোনো একটা রাত্রে কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি রয়েছে, বা পার্টিকুলার কোনো একটা রাত্রে আমার কোনো একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে, সেটা তো আর বিয়ে বাড়িতে ডেলি হচ্ছে না, বা আমার কোনো বন্ধুর জন্মদিন ডেলি হচ্ছে না, পার্টিকুলার একটা ডেট নাইটকে বোঝাচ্ছে, তাই জন্য তার আগে আমরা ইন ইউজ করি। তাহলে অনেক পার্টিকুলার ইভেন্ট বোঝানোর জন্য আমরা নাইটের আগে ইন ইউজ করি, ঠিক আছে। 7 এবং 8 এর এক্সেপশনটা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। তাহলে কি হলো, ড্যাশ দ্য বার্থডে নাইট, তাহলে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট, তাহলে তার জন্য ইন। আচ্ছা, মিড নাইট একটা শর্ট পিরিয়ড অফ টাইম, তার আগে একটা অ্যাট, ঠিক আছে। আচ্ছা, এবারে 4 আর 5 রয়েছে, ইভিনিং একটা বড় টাইম, তাই জন্য তার আগে ইন। আর আফটারনুন একটা সন্ধ্যেবেলার ছোট্ট একটা ক্ষণিকের টাইম, যেমন ধরো 4 PM টু 6 PM, এই টাইমটাকে আমরা আফটারনুন বলি, ঠিক দুপুরের ঠিক পরে, তাই জন্য এর আগে আমরা কি ইউজ করব, অ্যাট আফটারনুন, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে 7টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। কী হবে লক্ষ্য করো, হি উইল কাম, দেখো এখানে ইয়ার বলেছে, ইয়ার মানে কি 365 দিন, একটা অনেকটা বড় টাইম, তাই জন্য এবং কারোর সাথে এর কম্পেয়ার হচ্ছে না, তাই জন্য এর আগে আমি ইন বসাবো, ঠিক আছে। তারপরে দুয়েরটা দেখো, একটা হলো দুয়েরটা দেখো, মাই বার্থডে ইজ অক্টোবর, অক্টোবর প্রায় 30 দিন বা 31 দিনের একটা বড় গ্যাপ, তাই জন্য পার্টিকুলার বলে দিইনি কোন একটা দিনে হবে, তাই জন্য তার আগে আমরা ইন ইউজ করব। মাই বার্থডে ইজ ড্যাশ 1 জানুয়ারি, একটা পার্টিকুলার ডেকে উল্লেখ করে দিচ্ছি, তাই জন্য তার আগে অন ইউজ করব। হি উইল কাম ইন উইন্টার, কেন, কারণ শীতকাল একটা 3 to 4 মান্থ টাইম পিরিয়ডকে নেয়, একটা বড় টাইম পিরিয়ডকে নেয়, তাই জন্য তার আগে আমরা ইন ইউজ করব। পাঁচটা দেখো, হি উইল কাম ড্যাশ অক্টোবর 8, তাহলে অন একটা ডেটকে উল্লেখ করে দিচ্ছে। ছয়টা, হি উইল কাম অন সানডে, আর হি উইল কাম অ্যাট সানডে ইভিনিং, সানডে ইভিনিং রবিবার সন্ধ্যাবেলা একটা পার্টিকুলার টাইমকে উল্লেখ করে দিচ্ছে, তার জন্য তার আগে একটা অ্যাড বসবে। আর 6 দাগেরটা, সানডের আগে একটা অন বসবে, এই জন্য কারণ একটা পার্টিকুলার ডে কে উল্লেখ করে দিচ্ছে। আচ্ছা, এই 7টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার হলো, ঠিক আছে। এবার দেখো পরের স্লাইডে যাই, দেখো দুটো জিনিস রয়েছে, একটা ইন একটা উইদিন। কোথায় কোথায় ইন বসে, কোথায় কোথায় উইদিন বসে। ইন বসে ইউজড ইন দ্য সেন্স অফ আফটার, কোনো একটা টাইম গ্যাপ, ডিউরেশন অফ টাইম, দেখো ভালো করে লিখি, ডিউরেশন অফ টাইম। এই ডিউরেশন অফ টাইমে কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের এখান থেকে স্টার্ট হচ্ছে আর এই পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, স্টপ। এই স্টপ, এই এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি পয়েন্ট শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো একটা কাজ শেষ করব বা কোনো একটা সেন্টেন্স বোঝাচ্ছি যার সেন্সটা এটাই হচ্ছে যে সেই কাজটা হবে বি পয়েন্টটা শেষ হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে আমরা ইন এই প্রিপোজিশনটা ইউজ করব, ঠিক আছে। আর এই এ থেকে বি এই টাইম পিরিয়ডের মধ্যে সেন্সটা যদি সেন্টেন্সের সেন্স যেটা সেটা যদি এরকম আসে যে এ থেকে বি এই টাইম পিরিয়ডের মধ্যে সেই টাস্কটাকে কমপ্লিট করা হবে, তাহলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে উইদিন, এই প্রিপোজিশনটা ইউজ করব, ঠিক আছে। দেখো এক্সাম্পল দিয়েছি, আই উইল রিটার্ন ইউর ক্লাস নোট ইন 10 days। দেখো ইন 10 days আমার ক্লাস নোটটা নিয়েছি এবং 10 days যখন কমপ্লিট হয়ে যাবে, 10 নম্বর দিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 11 অথবা 12 অথবা 13 অথবা 20 নম্বর এইরকম দিনে গিয়ে আমি তোমার বইটা রিটার্ন করব, এইরকম সেন্স বোঝাচ্ছে, তাই জন্য আমরা ইন ইউজ করেছি।
আর দেখো 2 নম্বর সেন্টেন্স এক একটা হলো, দুয়েরটা দেখো আই উইল রিটার্ন ইউর ক্লাস নোট উইদিন 10 days, মানে কি 1 থেকে শুরু করে 10 নম্বর দিনের মধ্যে, 10 নম্বর দিনের আগে বইটা ফেরত দিয়ে দেবো। এই রকম সেন্স বোঝানোর জন্য আমরা উইদিন টার্মটা ইউজ করেছি। আচ্ছা, এটা হলো। এবারে দেখো, আচ্ছা তাহলে প্রেপোজিশন, এটা হচ্ছে 2 নম্বরটা। প্রথমে হলো প্রেপোজিশন অফ টাইম, এবারে হচ্ছে প্রেপোজিশন অফ প্লেস। ঠিক আছে, প্রেপোজিশন অফ প্লেস বোঝানোর জন্য সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাট এবং ইন এর ব্যবহারটা জানা। প্রেপোজিশন অফ প্লেসে অ্যাট এবং ইনের ব্যবহার কীরকম। অ্যাট আমি আগেই বলেছি এক্স্যাক্ট টাইমকে বোঝানোর জন্য যেমন অ্যাট ইউজ করা হয়, সেরকম এক্স্যাক্ট প্লেসকে বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করি। আবার কোনো একটা লার্জ টাইম পিরিয়ডকে বোঝানোর জন্য যেমন আমরা ইন ইউজ করি, সেরকম কোনো একটা লার্জ জায়গাকে বোঝানোর জন্য আমরা ইন এই প্রেপোজিশনটা ইউজ করি। ঠিক আছে, এবারে কোনো একটা সেন্টেন্সের মধ্যে দুটো জায়গা বলে দিল, ধরো এ জায়গা একটা বি জায়গা। ঠিক আছে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। ঠিক আছে, দেখো বি যে প্লেসটা সেটা হচ্ছে এ প্লেসের তুলনায় বড়। ঠিক আছে, তাই সেই জন্য বি এর ক্ষেত্রে আমরা ইন ইউজ করব, এবং এ বি এর তুলনায় ছোট, তাই জন্য আমরা অ্যাট ইউজ করব যদি কম্প্যারিজন আসে। যদি কম্প্যারিজন করা বোঝায় সেক্ষেত্রে আমরা ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন এটা ব্যবহার করব। ঠিক আছে, এইবারে এক্সাম্পলের দিকে চলে আসো। প্রথমটা দেখো, দ্য সেলসম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর স্টেপ। দরজার ঠিক আগে বা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এইরকম জিনিস বোঝানো। তাহলে এক্স্যাক্ট একটা প্লেসকে বোঝাচ্ছে, তাহলে কী হবে অ্যাট। দুইটা দেখো, হি ইজ ড্যাশ দ্য ক্লাসরুম। একটা বড় ক্লাসরুম রয়েছে, তাতে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে যিনি টিচার তিনি আছেন, অনেকে রয়েছে, তার মধ্যে পার্টিকুলার একটা জায়গায় কোনো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসটা তাহলে এক্স্যাক্ট জায়গা বোঝাচ্ছে, মানে বড় একটা জায়গার মধ্যে ছোট্ট একটা প্লেসকে বোঝাচ্ছে, বড় জায়গার মধ্যে বোঝাচ্ছে বলে হি ইজ ইন দ্য ক্লাস আমরা ইউজ করবো। তাহলে ক্লাসরুমটা একটা বড় জায়গা, এর রেসপেক্টে সে একটা ব্যক্তি যাকে বোঝানো হচ্ছে, তাই এখানে ইন হবে। ঠিক আছে, দেখো একটা, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য টেবিল ড্যাশ দ্য রেস্টুরেন্ট। দেখো রেস্টুরেন্ট হচ্ছে একটা বড় জায়গা, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট টেবিল রয়েছে যেখানে কাস্টমাররা এসে খায়, গল্প করে। ঠিক আছে, তাহলে একটা টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছে, তাহলে একটা টেবিলের এক্স্যাক্ট জায়গা বোঝা হচ্ছে, তাই জন্য সি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য টেবিল ইন দ্য রেস্টুরেন্ট। বোঝা গেল। চারটা দেখো, হি লিভস ড্যাশ নিউ গড়িয়া ড্যাশ কলকাতা। কী হবে বলো, কলকাতার তুলনায় নিউ গড়িয়া ছোট জায়গা, তাই নিউ গড়িয়ার আগে অ্যাট বসবে আর কলকাতার আগে ইন বসবে। হলো। পাঁচেরটা দেখো, হি লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ইন্ডিয়া। ইন্ডিয়ার তুলনায় কলকাতা ছোট, তাই জন্য কলকাতার আগে অ্যাট বসবে এবং ইন্ডিয়ার আগে ইন বসবে। হলো। ছয়টা দেখো, হি লিভস ড্যাশ ফুলতলা এরিয়া। ফুলতলা এরিয়া একটা বড় জায়গা, একটা জায়গা থেকে শুরু করে একটা বড় এলাকা, কিন্তু এখানে কোনো কম্প্যারিজন বোঝাচ্ছে না, এটা ফার্স্টে লক্ষ্য করতে হবে। এবং এই যে একটা বড় এরিয়া, বড় একটা মার্কেটকে বোঝাচ্ছে, তখন তার জন্য তার আগে আমরা ইন এই প্রিপোজিশন ইউজ করব। আর দেখো 2HB বিপ্লব দাস স্ট্রিট, কোনো একটা বাড়ির অ্যাড্রেসকে বোঝাচ্ছে, বাড়ি একটা এক্স্যাক্ট প্লেস, তাই জন্য তার আগে আমরা অ্যাট বসাবো। তাহলে হি লিভস অ্যাট 2H4 বিপ্লব স্ট্রিট। হলো। আবার দেখো পার্ক স্ট্রিট, এই যে ছয়েরটা, পার্ক স্ট্রিট এরিয়া একটা বড় জায়গা, কোনো কম্প্যারিজন হচ্ছে না, তাহলে কি হবে, এর আগে আমরা ইন এটা ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা আমি ঠিক করে নিই। সেটা হচ্ছে কোথায় গেল, এই যে 2 নম্বর দাগেরটা, হি ইজ ড্যাশ দ্য ক্লাসরুম। ক্লাসরুম একটা বড় জায়গা, কিন্তু সে ক্লাসরুম একটা বড় জায়গার মধ্যে রয়েছে, তাই জন্য এর আগে আমরা ইন ব্যবহার করব, অ্যাড ব্যবহার করব না। ঠিক আছে, চলো পরেরটা। অ্যাড হলো, ইন হলো। এইবারে আমরা করব ইন এবং ইনটু এর পার্থক্য। দেখো প্রেপোজিশন অফ প্লেস বোঝানোর সময় ইন এবং অ্যাট এই দুটো প্রিপোজিশনের মানেটা কোথায় ইউজ হয় সেটার মানে বোঝো। ইন সেখানে ইউজ করা হয় যখন কোনো মিডিয়ামের চেঞ্জ হয় না, নো চেঞ্জ ইন মিডিয়াম,
আর বা কোনো একটা স্টেটের চেঞ্জ হয় না। স্টেটের চেঞ্জ মানে আমরা জানি স্টেট কত ধরনের হয় আমাদের, জেনারেলি সলিড, লিকুইড, একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে স্টেট যদি চেঞ্জ না হয়, মানে সলিড থেকে লিকুইড হচ্ছে বা লিকুইড থেকে গ্যাস হচ্ছে বা সলিড থেকে গ্যাস হচ্ছে, এরকম জিনিস যদি না হয়, সেক্ষেত্রে আমরা ইন এই প্রেপোজিশন ইউজ করব। আর ইনটু মানে কোনো একটা মিডিয়ামে, যেমন পুকুরের মধ্যে কেউ সাঁতার কাটছে, সে জলের মধ্যেই আছে, সে বাইরে নেই বা বাইরে থেকে ভেতরে ঢুকছে এরকম নয়। সেক্ষেত্রে বাইরে থেকে স্টেট চেঞ্জ করছে, বাইরে থেকে ভেতরে ঢুকছে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা ইনটু ব্যবহার করি। আর একটা পুকুরের মধ্যেই রয়েছে, পুকুরের মধ্যে মাছ রয়েছে, সে বাইরে থেকে ভেতরে ইনপুট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করব। ঠিক আছে, যতই বলি এক্সাম্পল না করলে ভালো করে বোঝা যাবে না। এক্সাম্পলটা দেখো, নায়না ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রুম, সে রুমের বাইরে ছিল, বাইরে থেকে রুমের মধ্যে প্রবেশ করছে, তাহলে কি হবে, ওয়াকিং ইন টু দ্য রুম হলো। দুটো দেখো, সি জাম্প ড্যাশ দ্য পন্ড, তাহলে একটা পুকুর রয়েছে, পুকুরের বাইরে থেকে পুকুরের ভিতরে জাম্প করে ঢুকছে, তাহলে কি হবে, ইনটু, তাহলে সি জাম্পড ইনটু দ্য পন্ড। তিনেরটা দেখো, তিনেরটা বলছে সি ওয়াজ সুইমিং ড্যাশ দ্য পন্ড, সি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, কারণ সে পুকুর বাইরে থেকে ভেতরে জাম্প করে ঢুকেছে নাকি সে 10 মিনিট আগে ভেতরে এসছে এর কোনো ইনফরমেশান নেই, আমরা শুধু দেখতে পাচ্ছি যে সে পুকুরের মধ্যে রয়েছে এবং সুইমিং করছে, তাই জন্য আমরা শুধু ইন এই প্রিপোজিশনটা ইউজ করব। হলো। চারটা দেখো, পোর দ্য ওয়াটার ড্যাশ দ্য জার, একটা বাউলের মধ্যে ধরো জল আছে, একটা জার রাখা হয়েছে, বলছে যে এই জলটা এই জারের মধ্যে দাও, তাহলে কি জারের মধ্যে বাইরে থেকে তো ভেতরে আসছে, স্টেট চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে, পোর দ্য ওয়াটার ইনটু দ্য জার। হলো। পাঁচটা দেখো, সি ওয়াজ ড্যাশ ট্রাভেল, সি গট ড্যাশ দ্য ট্রাভেল, সে ট্রাভেলের মধ্যে ছিল না, বাইরে থেকে কোনো একটা কারণবশত একটা ট্রাভেলের মধ্যে তাকে পড়তে হলো, তাহলে সি গট ইনটু দ্য ট্রাভেল। হলো। সি ড্যাশ আ ট্রাভেল, সি ইজ ইন আ ট্রাভেল, তাহলে সে কোনো একজন ট্রাভেলের মধ্যে রয়েছে, তার স্টেটকে বোঝানোর জন্য আমরা ইন এই প্রেপোজিশনটা ইউজ করি। আচ্ছা, তাহলে কি হলো, অ্যাট হলো, অ্যাট পড়লাম, ইন পড়লাম ইনটু পড়লাম। এবারে পড়ব অন, আপন এবং অনটু। অন, আপন এবং অনটুর মানে কি, ধরো একটা টেবিল রয়েছে, ঠিক আছে, এবারে এই যে টেবিলটা রয়েছে, টেবিলটার দেওয়ালের গায়ে সেট করা রয়েছে, দেওয়ালের গায়ে একটা ঘড়ি রয়েছে, ঠিক আছে, দেওয়ালের গায়ে একটা ঘড়ি রয়েছে, আর এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের পাশে এখানে একটা বিড়াল বসে রয়েছে, ঠিক আছে। এবারে কি ঘটছে দেখো, এই টেবিলের ওপরে একটা বই রয়েছে বা একটা জলের বোতল রয়েছে, এবারে টেবিলের ওপরে একটা জলের বোতল রয়েছে এবং জলের বোতলটা টেবিলকে স্পর্শ করে রয়েছে, এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, অন প্রিপোজিশন ইউজ করি। হ্যাঁ, তো কি বলছিলাম, এই যে এটা হচ্ছে ঘড়ি, এইটা ধরো বিড়াল, এটা বই, আর এটা হচ্ছে জলের বোতল, ঠিক আছে। এবারে এই যে জলের বোতল বা এই যে বই, আর এটা হচ্ছে টেবিল, ঠিক আছে। জলের বোতল বা বই সে টেবিলকে টাচ করে আছে এবং তার উপরে আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা অন এই প্রিপোজিশনটা ইউজ করি, ঠিক আছে। আর এই ঘড়িটা ওপরে দেওয়ালে রয়েছে, হঠাৎ করে কোনো কারণবশত এই ঘড়িটা দেওয়াল থেকে টেবিলের উপরে পড়ে গেল, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপ অন এই প্রিপোজিশনটা ইউজ করি। এবারে এই যে বিড়ালটা রয়েছে, বিড়ালটা দেখতে পাচ্ছে, সবাই তো নিজের স্টেট বোঝাচ্ছে, আমিও নিজের স্টেটমেন্ট বোঝাই, বিড়ালটা কী করলো, এক লাফ মেরে টেবিলের ওপরে উঠে গেল, তাহলে এই যে স্টেটমেন্টটা হলো লাফ মেরে নিচ থেকে ওপরে উঠে গেল, এইটা বোঝানোর জন্য আমরা অন টু এই প্রিপোজিশনটা ইউজ করি। তাহলে তিনটে প্রিপোজিশন কি কি, একটা অন, একটা আপন এবং একটা অন টু, তার তিনটের ব্যবহার কোথায় কি সেটা বোঝা গেল। অন হচ্ছে কোনো একটা জিনিসের ওপরে আছে এবং সে সেই জিনিসটা কোনো একটা ফ্লোরকে টাচ করে রয়েছে, এইটা বোঝানোর জন্য অন। আর
ওপর থেকে কোনো একটা জিনিস কোনো একটা সারফেসের উপরে পড়লো, এই জিনিসটা বোঝানোর জন্য আপ অন। নিচ থেকে কোনো একটা জিনিস লাফ মেরে কোনো একটা সারফেসের ওপরে গিয়ে গেল, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা অন টু এই কথাটা বলে থাকি। ঠিক আছে, এইবারে দেখো এক্সাম্পলগুলো দেখো। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। টেবিলের উপরে বইটা স্থির অবস্থায় রয়েছে, তাহলে সেটা কী হবে, এবং টাচ করে রয়েছে, তাহলে অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য পিকচার ফেল ড্যাশ দ্য টেবিল। একটা কোনো পিকচার দেওয়ালে ছিল, সে টেবিলের ওপরে পড়লো, তাহলে কি হবে, আপ অন। তাহলে দ্য পিকচার ফেল আপ অন দ্য টেবিল। দ্য নোটপ্যাড ইজ লাইং অন দ্য সোফা। কোনো সোফার ওপরে একটা নোটপ্যাড পড়ে রয়েছে, টাচ করে রয়েছে। দ্য ডগ ইজ সিটিং ড্যাশ দ্য সোফা। দেখো একটা সোফা রয়েছে, একটা ডগ এখানে রয়েছে, সে লাফ মেরে সোফার উপরে উঠলো, তাহলে নিচ থেকে তার স্টেট চেঞ্জ হলো, সেইটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, অন টু। তাহলে দ্য ডগ ইজ সিটিং অন টু দ্য সোফা হলো। 5 আর 6 জায়গাটা দেখো কি বলছে, দ্য হি মাউন্টেড ড্যাশ দ্য হর্স। একটা ঘোড়া, তার পাশে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। এবার এই মানুষটা লাফ মেরে ঘোড়ার পিঠে উঠলো, নিচ থেকে ওপরে উঠলো, তাহলে তার জন্য আমরা অন টু এটা ইউজ করব, অন কিন্তু হবে না। ঠিক আছে, 6টা দেখো, দ্য ক্যাট ক্লাইম ড্যাশ দ্য কার। এবারে গাড়ি, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে চাকা, পাশে একটা বিড়াল রয়েছে, সে লাফ মেরে বিড়ালটা গাড়ির ওপরে উঠলো, তাহলে সেক্ষেত্রেও অন টু হবে, অন কিন্তু হবে না। বোঝা গেল? আচ্ছা, অন আপন অন টু হলো। এবারে দেখো, এবারে আসছে ডিউরিং এবং হোয়াইল। ডিউরিং কোথায় ইউজ হয়, হোয়াইল কখন ইউজ হয়? দুটোই কিন্তু কোনো একটা টাইম পিরিয়ডকে বোঝানোর জন্য আমরা জেনারেলি ইউজ করে থাকি। কোনো একটা অ্যাক্টিভিটি হতে থাকছে এই রকম ব্যাপার বোঝানোর জন্য আমরা ডিউরিং প্রিপোজিশন ইউজ করি। এবং হোয়াইল আমরা সেই ক্ষেত্রে ইউজ করি যে কোনো একটা ঘটনা ঘটবে, সেই সময় এই কাজটা হবে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা হোয়াইল ইউজ করি। তবে হোয়াইল কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কিছু কিছু ক্ষেত্রে কনজাংশনেরও কাজ করে। আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে ডিউরিং, এই আমরা জানি তো যে একটা প্রিপোজিশন হবে, প্রিপোজিশনের পরে একটা কি হয়, অবজেক্ট হয়। অবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ঠিক আছে, এছাড়া আর কি হবে, একটা অবজেক্ট নাউন অথবা প্রোনাউনই হবে। এবার লক্ষ্য করো, ডিউরিংয়ের পরে যে নাউন বা প্রোনাউন হবে, যে অবজেক্ট হবে, সে কিন্তু সবসময় একটা নাউন বসবে। আর হোয়াইলের বসে যে অবজেক্ট বসবে, সে কিন্তু একটা জিরান্ড হবে। জিরান্ড আমরা আগেই শুনেছি যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম হবে এবং সেটা একটা নাউনের মতন কাজ করবে, সে হচ্ছে জিরান্ড। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবারে অপশানগুলো দেখো। ডিউরিং ডিনার উই টক অ্যাবাউট স্কুল। তাহলে যখন আমরা ডিনার করছিলাম, আমরা স্কুলের ব্যাপারে কথা বলছিলাম, তাহলে কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছিল এবং ডিউরিংয়ের পরে দেখো নাউন বসেছে। আমরা জানি জিরান্ডও একটা নাউন, কিন্তু এখানে কিন্তু আইএনজি ফর্ম হয়নি, ডাইরেক্ট নাউনই বসে গেছে। দুইটা দেখো, ডু নট টক ডিউরিং টেস্ট। ডু নট টক ডিউরিং টেস্ট, ডিউরিং দেখো একটা টাইম পিরিয়ড, তারপরে একটা নাউন বসে গেছে। 3টা দেখো, হি গট হার্ট ওয়াইল কুকিং। দেখো কুকিং এটা নাউন হয়েছে, কিন্তু লক্ষ্য করো এটা কিন্তু একটা জিরান্ড। কীরকমভাবে হচ্ছে, কুক প্লাস আইএনজি। কুকটা হচ্ছে একটা ভার্ব এবং আইএনজি তার সাথে যুক্ত হয়ে এটা একটা নাউনের মতন কাজ করছে, রান্না করা, এটা একটা নাউনের মতো। তাহলে সে যখন রান্না করছিল তখন তার হাতে কেটে গেছে বা হাতে লেগেছে, এরকম জিনিস বোঝানোর জন্য আমরা হোয়াইল ইউজ করছি। হোয়াইলের পরে একটা জিরান্ড বসবে। তাহলে সি স্লেপ্ট হোয়াইল দ্য মুভি ওয়াজ প্লেইং। তাহলে হোয়াইল দ্য মুভি প্লেইং আর সি স্লেপ্ট, দেখো দুটো ক্লজ 1 আর এটা ক্লজ 2, দুটো ক্লজকে কানেক্ট করছে হোয়াইল। এখানে হোয়াইল কনজাংশনের কাজ করছে। ঠিক আছে, 5টা দেখো, দেওয়ার ওয়াজ ফগ ড্যাশ মর্নিং। দেখো দ্য মর্নিং এটা হচ্ছে একটা জিরান্ড। ঠিক আছে, তাহলে জিরান্ডের আগে আমরা কী করবো, ডিউরিং বসবে না, হোয়াইল বসে যাবে। ঠিক আছে, ডিউরিং হোয়াইল হয়ে গেল। এইবারে
আমরা করব প্রেপোজিশন অফ টাইমে, সেটা হচ্ছে প্রেপোজিশন অফ প্লেস, তাতে করব ওভার, অ্যাবাভ, আন্ডার অ্যান্ড বিলো। আচ্ছা, এখানে আমি একটা ছবি আঁকি। এটা হচ্ছে একটা হরাইজন। হরাইজন মানে জানি বাংলায় আমরা বলি কি, প্রান্ত, তাই তো? ধরো সূর্য, এটা একটা হরাইজন, সূর্য এখানে ডুবে যাচ্ছে বা সূর্য এখানে উঠছে। এই লাইনের তলায় চলে গেলে সূর্যকে আর দেখতে পাবো না, আর এই লাইনের উপরে থাকলে আমরা সূর্যকে দেখতে পাবো। সেইটা হচ্ছে হরাইজন বা প্রান্ত। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি ছবিটা আঁকলাম। এবারে দেখো, এর আগে আমরা করেছিলাম, কোথায় গেল, এই যে এখানে করেছিলাম অন আপন, অন টু। কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে বা কোনো একটা স্টেটে রয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা বলেছিলাম। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট রয়েছে, কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে তারপরে গিয়ে কন্ট্যাক্ট হচ্ছে, বা কোনো অ্যাক্টিভিটি না হয়েও কন্ট্যাক্টে রয়েছে। কিন্তু এই যে জিনিসটা ওভার, অ্যাবাভ, আন্ডার, বিলো, এখানে নন কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট নেই, নন কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট অবজেক্ট বা সেন্সকে বোঝানোর জন্য আমরা যে প্রেপোজিশনগুলো ইউজ করি। ঠিক আছে, কি কি দেখো, দেখো এই হরাইজনের যদি ওপরে বোঝায় সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি অথবা অ্যাবাভ, এটা ইউজ করি। ঠিক আছে, আর এই হরাইজনের নিচে গেলে আমরা আন্ডার ইউজ করি, আমরা আন্ডার ইউজ করি অথবা বিলো। দাঁড়াও, এটা মুছে নিই একটু। বিলো ইউজ করি। ঠিক আছে, এবার ওভার কখন ইউজ করি? ওভার হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই তোমার হাত, এই তোমার পা, তোমার ঠিক মাথার ওপরে রয়েছে, ভার্টিক্যালি তুমি মাথা উঁচু করে তোমায় দেখতে হচ্ছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ওভার ইউজ করি। কিন্তু তোমার ওপরে রয়েছে, কিন্তু তোমার একদম ডাইরেক্ট মাথার ওপরে নেই, কোনো একটা লাইনের ওপরে রয়েছে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা অ্যাবভ ইউজ করে থাকি। ঠিক আছে, এবারে তোমার ঠিক ওপরে রয়েছে, এবার সে আগে যাবে বা পরে যাবে, বা কোনো একটা বল তোমার দিকে আসছে, এই রকম মুভমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি বা ক্ষেত্রে ওভার ইউজ করি। এবারে কোনো একটা গাছের পাতা, কোনো একটা গাছের কাণ্ড ওপরে রয়েছে, বা সূর্য তোমার ওপরে রয়েছে কিন্তু একদম ডাইরেক্ট ওপরে নয়, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা অ্যাবভ ইউজ করি। ঠিক আছে, আর একটা স্পেশাল রয়েছে অ্যাবস্ট্রাক্ট সেন্স বোঝানোর জন্য, যাতে কোনো অ্যাবস্ট্রাক্ট সেন্সকে বোঝানোর জন্য আমরা অ্যাবভ ইউজ করে থাকি। এইটা তো গেল অ্যাবভ। এইটা তো গেল অ্যাবভ। এবারে চলে আসো বিলো বা আন্ডারের ক্ষেত্রে। সেম যেমন অ্যাবভ, তারই ঠিক উল্টো হচ্ছে আন্ডার। মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার একদম ডাইরেক্ট নিচে বা পায়ের তলায়, বা তুমি ধরো একটা বিল্ডিং রয়েছে, তুমি বিল্ডিংয়ের একটা লিফটে রয়েছো। ঠিক আছে, প্যারালালি ধরো দুটো লিফট এরকম যাচ্ছে, কোনো একটা লিফটের ওপরে রয়েছে, তোমার ঠিক নিচে একজন রয়েছে, কোনো একটা লিফটে রয়েছে, তোমার ঠিক নিচে একজন রয়েছে, মানে তোমার ডাইরেক্ট ভার্টিক্যালি নিচে রয়েছে, এইরকম বোঝানোর জন্য আমরা আন্ডার ইউজ করি। এবারে তুমি ওপরের ফ্লোরে রয়েছো, তোমার কোনো বন্ধু পার্টি করছে নিচে, কিন্তু ডাইরেক্টলি তোমার নিচে নেই, এরকম জিনিস বোঝানোর জন্য আমরা বিলো ইউজ করে থাকি। আশা করি এতদূর বুঝিয়েছি, বুঝে সেই জিনিসটা বুঝেছো। এইবারে এই যে এক্সাম্পলগুলো রয়েছে, এই এক্সারসাইজগুলো আমরা করি, চলে আসো। কি বলছে দেখো, দ্য ফ্যামিলি ইজ ড্যাশ পভার্টি লাইন। কোনো একটা লাইনের ওপরে বা নিচে বোঝানোর জন্য, এবং এটা ডাইরেক্টলি ভার্টিক্যালি নয়, হরাইজন্টালি বোঝাচ্ছে, তাহলে কি হবে? দ্য ফ্যামিলি ইজ অ্যাবাভ পভার্টি লাইন, ওভার কিন্তু হবে না। একটা দেখো, দেয়ার ইজ আ লাইট ড্যাশ দ্য হেড। মাথার ওপরে একটা লাইট রয়েছে, মানে ডাইরেক্টলি ওপরে, ভার্টিক্যালি ওপরে, তাহলে ওভার হবে, অ্যাবাভ হবে না। একটা দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। বিলো অথবা আন্ডার, একটা টেবিল রয়েছে, টেবিলের নিচে রয়েছে, তাহলে সে হচ্ছে কোনো একটা যদি বলতো যে টেবিলের ওপরে একটা বোতল রয়েছে, তার তলায় রয়েছে, সেরকম বললে তাহলে ভার্টিক্যালি ডাউন বোঝাতো, তখন আমরা আন্ডার বসাতাম। কিন্তু টেবিলটা একটা বড় ছোটো জায়গা, তার মধ্যে বিড়াল একটা ছোটো জায়গায় রয়েছে, তাহলে ডাইরেক্ট ব্যাপার নেই,
তাই জন্য এখানে আমরা বিলো কথাটা ইউজ করব। দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, আন্ডার এখানে হবে না, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, এবারে একটা টেবিল রয়েছে, এর ক্ষেত্রেও আমরা তাই ইউজ করব, বিলো ইউজ করব, আন্ডার কিন্তু হবে না। আচ্ছা, এবারে সি ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, এই যে 5-এর দাগেরটা এইটা আমি ঢুকেছি, তবে এটা আমি লাস্টে বোঝাচ্ছি ব্যাপারটা কি, বাকিগুলো করে নিই। দেখো, ইউর স্কোর ইজ ড্যাশ অ্যাভারেজ। আচ্ছা, এটা বোঝাচ্ছি, তার আগে আমার একটু জায়গা দরকার, আমি একটু জায়গা করে নিই। দেখো, 5-এর দাগেরটা পরে করছি, 6-এর দাগেরটা ইউর স্কোর ইজ ড্যাশ অ্যাভারেজ। দেখো, অনেকে পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে, এই এক্সামের একটা অ্যাভারেজ মার্কস রয়েছে, অ্যাভারেজ মার্কসের ওপরে বা নিচে, তাহলে কি এটা একটা হরাইজনকে বোঝাচ্ছে। হরাইজনের নিচে হলে আমরা কি ইউজ করি, বিলো, তাহলে ইউর স্কোর ইজ বিলো অ্যাভারেজ, আন্ডার কিন্তু হবে না। সাথে তার দেখো, দ্য সান সেট ড্যাশ দ্য হরাইজন, একটা হরাইজনের তলায় চলে যাচ্ছে, তাহলে ভার্টিক্যালি হচ্ছে না, হরাইজন্টালি হচ্ছে, তাই জন্য আমরা কি করব, বিলো দ্য হরাইজন, আন্ডার কিন্তু হবে না। দ্য এরোপ্লেন ফ্লিউ ড্যাশ মাই হেড, মাথার ওপরে, ডাইরেক্টলি মাথা, তোমার মাথার ওপরকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, ওভার ইউজ করবো আমরা, তাহলে দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার মাই হেড, অ্যাবভ কিন্তু হবে না। দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, একটা নদী, একটা ব্রিজ রয়েছে, তার তলা দিয়ে নদী বয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ব্রিজটা একটা হরাইজন, একটা লাইনকে বোঝাচ্ছে, তাই জন্য আমরা কি ইউজ করবো, অ্যাবাভ, ওভার কিন্তু হবে না, তাহলে দেয়ার ইজ আ ব্রিজ অ্যাবাভ দ্য রিভার। এইবারে চলে আসো 5-এর দাগেরটা, 5-এর দাগেরটা বলি। দেখো, এটা একটা মাটি, এখানে একটা গাছ রয়েছে, ঠিক আছে। এবারে গাছের এখানে ধরো ছায়া, এখানে সূর্য রয়েছে, সূর্যের রশ্মি পড়ার জন্য এখানে প্রচণ্ড ছায়া রয়েছে। এবারে একজন ব্যক্তি, সে অনেকটা পথ হেঁটেছে, হেঁটে এসে এই ছায়াতে সে বসলো, এখানে একটা চেয়ার, এখানে ধরো একটা চেয়ার রয়েছে, চেয়ারে এসে বসলো এবং সে ছায়ায় বসলো, তাহলে কি আমরা কি বলতে পারি যে সে গাছের তলায় এসে বসলো, এখানে আন্ডার কি বলতে পারি, আন্ডার বলতে পারি না। অনেকে এই ভুলটা করে যে সি ইজ সিটিং আন্ডার দ্য শেড, কিন্তু এটা ভুল, আন্ডার এখানে হবে না, কারণ কি সে ছায়ার মধ্যে এসে বসছে, ছায়ার মধ্যে বসছে, গাছের তলায় কিন্তু সে বসেনি, তাই জন্য এখানে কি হবে, এখানে হবে ইন দ্য শেড, তাহলে সি ইজ সিটিং ইন দ্য শেড, একটা গাছ রয়েছে, গাছের শেডের মধ্যে সে বসেছে, গাছের বসেনি, শেডে বসেছে, তাই জন্য ইন দ্য শেড হবে এখানে 5-এর দাগে। আচ্ছা, ওভার, অ্যাবভ, আন্ডার, বিলো, এটা হয়ে গেল। এইবারে করব আমরা ও এফ অফ, ও ডাবল এফ অফ, এবং এর সাথে আমরা করব ফ্রম, ঠিক আছে। এবারে অফ, ফর এবং ফ্রম, এগুলো কোথায় কোথায় ইউজ হয়। দেখো, কোনো কারণ, পজেশন, চয়েস, কোনো জিনিস দিয়ে তৈরি হচ্ছে বোঝানোর জন্য আমরা অফ ইউজ করি, ও এফ অফ। ও ডবল এফ অফ, কোনো সেপারেশান, ডিট্যাচমেন্ট, ক্যান্সেলেশন, ফারওয়ে, এই জিনিসটা বোঝানোর জন্য। কোনো কেমিক্যাল চেঞ্জ, যেটা বোঝানোর জন্য আমরা ফর্ম ইউজ করি, ফর্ম আমরা ইনজিউরি, ওভার ইটিং, ফুড পয়জনিং, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। দেখো অপশানগুলো দেখো, দ্য পোয়েম অফ পিবি শেলি আর ইন্টারেস্টিং, কোনো একটা পজেশান বোঝাচ্ছে, কারোর পিবি শেলির লেখা বই, তাই জন্য অফ, এক একটা ঠিক আছে। হি ডায়েড অফ ক্যান্সার, কজ, ক্যান্সারের কারণে সে মারা গেছে। হি ডায়েড ড্যাশ উন্ড, দেখো ইনজিউরি বা উন্ড বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ফ্রম, তাহলে হি ডায়েড ফ্রম উন্ড। নেক্সট দেখো, হি ডায়েড ড্যাশ হাঙ্গার, দেখো কোনো একটা কারণ বোঝানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, দেখো এক মিনিট, দেখো এই যে কারণ দেখাচ্ছে এখানে, দেখো হাঙ্গার, ক্ষুধার্ত থাকার কারণে, তাহলে অফ হবে, তাহলে হি ডায়েড অফ হাঙ্গার, ঠিক আছে, এখানে কজ রয়েছে। আচ্ছা, এটা হলো 5-এর দাগেরটা, দেখো হি ডায়েড ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট, কোনো একটা কার দুর্ঘটনার কারণে মারা গেছে, তাহলে হি ডায়েড অফ। হি ডায়েড ড্যাশ শেম, তাহলে কোনো একটা লজ্জার কারণে,
ঠিক আছে, তাহলে কি হবে, ডাই অফ, কোনো একটা লজ্জার কারণ হলো। সাথের দাগেরটা ওয়ান অফ মাই ড্রেস ওয়াজ মিসিং, তাহলে দেখো কোনো একজনের ড্রেসকে বোঝাচ্ছে, পজেশন বোঝানোর জন্য আমরা ওয়েভ অফ ইউজ করি, সাথেরটাও ঠিক আছে। আরেকটা দেখো, দ্য চেয়ার ইজ মেড অফ উড, মেড অফ, মেড অফ মানে আমরা দেখেইছি মেডের পরে অফ বসবে। দ্য কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, দেখো কেমিক্যাল চেঞ্জ হলে একটা দই, দুধ থেকে দই হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। তো এই কেমিক্যাল চেঞ্জ হওয়ার জন্য আমরা কি ইউজ করি, ফ্রম, তাহলে অফ এখানে হবে না, ফ্রম হবে। তাহলে দ্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক হলো। হি ইজ অফ দ্য আমেরিকা, দেখো ফার অ্যাওয়ে, দূরে উড়ে চলে গেল, দূরে চলে গেল, এই জিনিসটা বোঝার জন্য ও ডবল এফ অফ ইউজ করি। তাহলে দশটা দেখো, হি ইজ অফ টু অফ দ্য আমেরিকা, সে আমেরিকায় উড়ে চলে গেল, তার জন্য ও ডবল এফ অফ ইউজ হলো। ঠিক আছে, এবারে দেখো, এবারে আসছে বিসাইড এবং বিসাইডস। একটা দেখো এস নেই, একটা এস আছে, কি মানে বোঝায়, যদি দেখো কি বলি, ধরো একটা গাড়ি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমার পাশে একটা গাড়ি রয়েছে, এটা একটা গাড়ি, ঠিক আছে, তুমি গাড়ির ঠিক পাশে রয়েছো, ঠিক আছে, নেক্সট টু বা গাড়ির কাছে রয়েছো, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা বিসাইড কথাটা ব্যবহার করি, এই প্রিপোজিশনটা। এবারে তোমরা একটা 10 জনের গ্রুপ রয়েছে, সেখানে 3 জন বন্ধু আরও অ্যাড হলো, তাহলে কি 3 জন অ্যাড অন হলো। এই অ্যাড অন জিনিসটা বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে বিসাইডস, এখানে কিন্তু এস আসবে। ঠিক আছে, দেখো এক্সাম্পল, দেয়ার ইজ এ স্কুল ড্যাশ মাই হাউস, তাহলে বাড়ির কাছে বা বাড়ির পাশে বোঝানোর জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করব, বিসাইডস কিন্তু হবে না। দুয়েরটা দেখো, হি টুক মেডিসিন ড্যাশ ফুড, সে খাবারও খাচ্ছে এবং তার সাথে সাথে মেডিসিনও নিচ্ছে, মানে কি অ্যাড অন হচ্ছে, আর অ্যাড অন হলে বিসাইডস হবে। ঠিক আছে, আচ্ছা বিসাইড হলো। এবারে দেখো, এবারে আসছে বাই ভার্সেস উইথ, বাই এবং উইথের ব্যবহার। বাই কখন ব্যবহার করি, কোনো মিডিয়া ট্রান্সপোর্টেশনকে বোঝানোর জন্য, আমি গাড়ি করে যাই, ঠিক আছে, ধরো আমি প্রত্যেক দিন বাসে করে অফিস যাই বা বাসে করে স্কুলে যাই, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য মানে রেগুলার একটা ইন জেনারেল ব্যাপার চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা বাই এই প্রিপোজিশনটা ইউজ করব। কিন্তু যদি বলি পার্টিকুলারলি আমার প্রাইভেট কার রয়েছে, প্রাইভেট কার অথবা বাইকে আমি আমার কর্মস্থলে যাই, পার্টিকুলার বা এখানে আমি কি করছি, পার্টিকুলার করে দিচ্ছি। পার্টিকুলার করে দেওয়ার জন্য আমি যে প্রিপোজিশন ইউজ করব সেটা হচ্ছে ইন, ঠিক আছে। আর উইথ কখন ইউজ হয়, কারোর সাথে, দ্বারা, দিয়া, কোনো কিছু দিয়ে, এইরকম জিনিস বোঝানোর জন্য আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, একের জায়গাটা দেখো, অন ফুট, আমরা পায়ে হেঁটে চলি, পায়ে হেঁটে কোনো একটা জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এরকম জিনিস বোঝানোর জন্য অন প্রিপোজিশন ইউজ করি। এবারে কোনো একটা গাড়ি পার্টিকুলার, ইন পার্টিকুলার, এই হিসাবে বোঝানোর জন্য আমরা ইন ইউজ করি, ফর স্পেসিফিক পারপাসের জন্য আমরা ইন ইউজ করি। আচ্ছা এই বক্সে দেখো, আমরা কোনো একটা ট্রানজাকশানে গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে যদি হয়, অনলাইন পেমেন্ট হোক, কার্ডে পেমেন্ট হোক, চেকে পেমেন্ট হোক, যাই হোক, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি শুধুমাত্র একটা ক্ষেত্র বাদে, যদি আমরা ক্যাশে দিয়ে থাকি তাহলে আমরা ইন ইউজ করি, আর যদি ক্যাশ বাদে অন্য কোনো রকম ট্রানজাকশান হয়, বিটকয়েন, অনলাইন ট্রানজাকশান, ক্যাশ, চেক, কার্ড, ক্যাশ বাদে চেক, কার্ড, এই জিনিসগুলো যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমরা বাই এই প্রিপোজিশনটা ইউজ করি, ঠিক আছে। এইবারে
এক্সাম্পলগুলো দেখো, দেখলে উত্তর বলতে পারবে। দ্য মাউন্টেন ইজ কভার ড্যাশ স্নো। ড্যাশ স্নো, দেখো কভার, এখানে দেখো কভার থাকলে আমরা কি ইউজ করি? উইথ। তাহলে মাউন্টেন ইজ কভার উইথ স্নো, বা এখানে হবে না। দু একটা দেখো, সি ওয়াজ সিঙ্গিং ড্যাশ জয়। এবারে কি বলবো, কোনো একটা আনন্দের সাথে কোনো একটা ফিলিংকে এক্সপ্রেস করছে, ফিলিং এক্সপ্রেস করার জন্য আমরা উইথ ইউজ করি, ঠিক আছে, বাই হবে না। তিন একটা দেখো, প্লিজ পে দ্য বিল ড্যাশ ক্যাশ। আমি একটু আগেই বললাম যে ক্যাশ সবসময় ইন নেবে, অন্য কিছু নেবে না, বাইও হবে না, উইথও হবে না। চারটা দেখো, সাইন দ্য পেপার ড্যাশ ব্ল্যাক পেন। দেখো কোনো একটা মুভমেন্ট হচ্ছে বা ব্ল্যাক পেন এখানে আমার কাছে ওয়েপন সেই হিসাবে ইউজ করছি, তাই জন্য আমরা কি করব, এবং হাত দিয়ে ইউজ করি তাই জন্য আমরা কি করব, উইথ প্রিপোজিশন ইউজ করব। তাহলে সাইন দ্য পেপার উইথ ব্ল্যাক পেন। কিন্তু ব্ল্যাক পেনের জায়গায় যদি আমরা বলতাম ব্ল্যাক ইঙ্ক, তাহলে কিন্তু আমরা কি ইউজ করতাম, ইন, ঠিক আছে। কারণ ব্ল্যাক ইঙ্ক একটা ইন জেনারেল না হয়ে স্পেসিফিক জিনিসকে বোঝাতে শুরু করেছে, কিন্তু ইন জেনারেল যদি বোঝাতো তাহলে আমরা উইথ কথাটা ইউজ করতাম। দেখো পাঁচেরটা, দেখো বলেই দিয়েছে পাঁচেতে, সাইন দ্য পেপার ড্যাশ ব্ল্যাক ইঙ্ক। তাহলে পার্টিকুলার বলে দিচ্ছে, যে স্পেসিফিক করে দিচ্ছে ব্ল্যাক ইঙ্কেই সই করো, তাহলে এখানে আমরা ইন বসাবো, হলো। ছয়টা দেখো, হি গোজ টু স্কুল ড্যাশ ফুট। ফুটের আগে আমরা কি ইউজ করি, অন, তাহলে হি গোজ টু স্কুল অন ফুট। সাতেরটা, উই ট্রাভেল বাই ট্রেন, ঠিক আছে, কোনো একটা ট্রেনের ইন জেনারেল হয়ে যাচ্ছে, জেনে আমরা যাচ্ছি, তাহলে বাই বসবে। আটটাতে দেখো, উই ট্রাভেল ইন বন্দে ভারত। দেখো বন্দে ভারত একটা স্পেসিফিক করে দিচ্ছি, স্পেসিফিক ট্রেনকে উল্লেখ করছি, কোনো একটা ট্রেনের নাম দিয়ে দিচ্ছি, বা কোনো একটা বাসের নাম করে দিচ্ছি, স্পেসিফিক করে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা ইন এই প্রিপোজিশনটা ইউজ করব। নয়টা দেখো, হি গোজ টু স্কুল ইন হিজ আঙ্কেল কার। তার পার্টিকুলার করে দিচ্ছি, তার কাকুর গাড়িতে, ঠিক আছে, তাই জন্য আমরা ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। বাই উইথ ইন, এগুলো হলো। এইবারে কি আছে দেখো, বিটুইন, বিটুইন এবং অ্যামং। দেখো এই যে বিটুইন, কোনো দুজনের মধ্যে বোঝানোর জন্য, দুজনের মধ্যে আমরা যদি বোঝাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, বিটুইন। আর দুজনের বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা হয় অ্যামং ইউজ করব, আর না তো ইউজ করব অ্যামংগেস্ট। এবারে অ্যামং কোথায় ব্যবহার করব, অ্যামংগেস্ট কোথায় ব্যবহার করব? আমরা জানি এ টু জে, এই যে ইংলিশ অ্যালফাবেট সিরিজে দুটো জিনিস রয়েছে, একটা কনসোনেন্ট, একটা রয়েছে ভাওয়েল। যখন ভাওয়েল আসবে তখন আমরা অ্যামংগেস্ট কথাটা ব্যবহার করব, এবং কনসোনেন্ট আসলে আমরা অ্যামং কথাটা ব্যবহার করব। তবে তার আগে মনে রাখতে হবে দুজনের মধ্যে বোঝাচ্ছে নাকি দুজনের বেশি মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এই টপিকটা দেখে আজকের মতো ভিডিও শেষ করব। এরপরে ভিডিওতে প্রিপোজিশনটা একটা অনেক বড় টপিক, বাকিটা আরেকটা ভিডিওতে কনক্লুড করার চেষ্টা করব, ঠিক আছে। এখন কি বলছে, টু এবং টুয়ার্ড। টুটা কি, টু ডিনট মুভমেন্ট। ধরো তুমি কোনো একটা জায়গায়, ঠিক আছে, কিন্তু তুমি সেখানে রাস্তাঘাট অতটা ভালো চেনো না, তোমার কাছে গুগল ম্যাপও নেই। এবারে সামনে থেকে কোনো একজন সুন্দর মহিলা আসছে তোমার দিকে, তুমি তাকে জিজ্ঞাসা করলে যে পার্টিকুলার কোনো একটা অ্যাড্রেস দেখে, বললে কোন দিকে বলতে পারবে? সে তোমাকে বলে দিল যে নর্থে 2 কিলোমিটার যাও, 2 কিলোমিটার গেলে তুমি দেখতে পাবে। তার মানে কি, তোমাকে পার্টিকুলার একটা ডাইরেকশান এবং পার্টিকুলার প্লেস বলে দিল, কত কিলোমিটার যেতে হবে। এবারে মেয়েটার ধরো তোমাকে পছন্দ হলো না, মেয়েটা বলে দিল যে আমি জানি না, তুমি হচ্ছে পূর্ব দিকে চলে যাও। এবারে পূর্ব দিকে তো চলে যাও, কত দূর যাব, পূর্ব দিকের কোন দিক দিয়ে যেতে হবে, কোনো পার্টিকুলার উদ্দেশ্য করে বলে দিচ্ছে না। সেক্ষেত্রে এইরকম যদি কেস হয়, যেখানে পার্টিকুলার করে দিচ্ছে সেখানে আমরা টু প্রিপোজিশন ইউজ করি, আর যেখানে পার্টিকুলার বলে দিতে পারছে না, শুধু ডাইরেকশান দেখে দিচ্ছে যে ওইদিকে যাও, তাহলে সেক্ষেত্রে আমরা টু ওয়ার্ডস এই প্রিপোজিশনটা ইউজ করব, ঠিক আছে। দেখো কি বলছে, টু ডিনোট দ্য মুভমেন্ট
ফিক্সড ডেস্টিনেশন, কোনো একটা ফিক্সড ডেস্টিনেশন বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা টু ইউজ করব। আর টু আর ডিনোট দ্য ডাইরেকশন অফ দ্য মুভমেন্ট বাট নট ডেসক্রাইব দ্য প্লেস, কোনো একটা প্লেসকে বলে দেয়নি, শুধু ডাইরেকশন দিকে দিচ্ছে যে ওই দিকে চলে যাও, সেক্ষেত্রে আমরা টু আর ইউজ করব। দেখো তিনটে এক্সাম্পল রয়েছে। দে উইল ড্রাইভ সান ফ্রান্সিসকো ডিউরিং দ্য উইকেন্ড। দেখো পার্টিকুলার একটা জায়গা সান ফ্রান্সিসকোকে উল্লেখ করে দিয়েছে, তাহলে আমরা টু ইউজ করব, টু ওয়ার্ড হবে না। দুটা দেখো, ইয়েস্টারডে রন রোড হিজ বাইসাইকেল ড্যাশ দ্য পার্ক। এবারে পার্কের কোন দিকে কত দূরে কিছু বলেনি, তাই জন্য আমরা টু ওয়ার্ড ইউজ করব, টু ব্যবহার করব না। তাহলে কি হবে, ইয়েস্টারডে রন রোড হিজ বাইসাইকেল টুয়ার্ড দ্য পার্ক। তিনটা দেখো, এভরিওয়ান টার্ন ড্যাশ হিম। পার্টিকুলার একজন ব্যক্তি, সে হয়তো কোনো একটা এমন কথা বলে ফেলেছে যে সবার কাছে হাইলাইট হয়ে গেল, তাই সবাই তার দিকে তাকাতে শুরু করেছে, তাহলে সে সবার কাছে পার্টিকুলার হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, টু, টু ওয়ার্ড কিন্তু হবে না। তাহলে এভরিওয়ান টার্ন টু হিম, বুঝে গেল। তাহলে আজকের আমরা প্রেপোজিশনে অনেকগুলো শিখলাম। আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো আমার এই ভিডিওটা, ঠিক আছে? চলো টাটা।